আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করব অ্যান্টিবায়োটিকের সেকেন্ড লেকচার, যেখানে আমরা গত ক্লাসে আমরা লোকেশন বেসড আমরা অনেকগুলো অ্যান্টিবায়োটিককে ক্লাসিফাই করেছি এবং এই প্রত্যেকটা অ্যান্টিবায়োটিকের ক্লাসিফিকেশন যেগুলো করেছি সেগুলোকে আমরা ইন ডেপথ আমরা জানবো যে ওগুলোর মেকানিজম কী, থেরাপিউটিক ইউজেস কী, ব্যাকটেরিয়াল কভারেজ কী, এগুলো আমরা ইন ডিটেলস এবং আরও কিছু প্রাসঙ্গিক কথাবার্তা আমরা ওই রিলেটেড আমরা জানার ট্রাই করব। তো এখন প্রথমে আমাদের যে আজকের টপিকটা, সেই টপিকটা হলো সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর অ্যান্টিবায়োটিক। এবং আমরা আশা করি মনে আছে, প্রথমেই কিন্তু আমরা আমাদের গত ক্লাসে আমরা পড়েছিলাম যে সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর অ্যান্টিবায়োটিক যেগুলো, ওগুলোকে আমরা একটা নামে ডেকে থাকি, ইটস কল্ড বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক। এবং সেগুলো দেখতে অনেকটা এরকম ছিল এবং প্রত্যেকটার মধ্যে একটা স্পেশাল রিং ছিল, ইটস কল্ড বিটা ল্যাকটাম রিং। এই যে বিটা ল্যাকটাম রিং ছিল, স্পেশাল রিং, এই বিটা ল্যাকটাম রিংয়ের কারণেই এগুলার অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টি রয়েছে। এবং এগুলা কীরকম অ্যান্টিবায়োটিক? সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর অ্যান্টিবায়োটিক। সেল ওয়াল সিনথেসিস সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর অ্যান্টিবায়োটিক। আর একটু স্পেসিফিক বললে তারা মূলত কাজ করে হলো বেশ কিছু অ্যান্টিবায়োটিক যেগুলো আমরা পড়বো আজকে। পেপটিডোগ্লাইকেন লেয়ার যেটা আছে, পেপটিডোগ্লাইকেন যে লেয়ার আছে আমাদের ব্যাকটেরিয়ার মূল পার্ট, ব্যাকটেরিয়ার সেল মেমব্রেনের মূল পার্টই হলো পেপটিডোগ্লাইকেন লেয়ার। সেই পেপটিডোগ্লাইকেন লেয়ারকে তারা ডিস্ট্রয় করে থাকে ওইসব সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর অ্যান্টিবায়োটিক। তো সেটাই কীভাবে করে, মেকানিজম কী, সেগুলো আমরা ইন ডিটেলস আজকে জানবো। তো সবার আগে আমরা হয়তো আশা করি মনে আছে যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার মধ্যে পেপটিডোগ্লাইকেন লেয়ার যেটা আছে সেটা খুবই থিক থাকে, খুবই মোটা থাকে, পুরু থাকে। আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে পেপটিডোগ্লাইকেন লেয়ারটা খুবই পাতলা থাকে এবং এক্সট্রাভাবে তার একটা আউটার মেমব্রেন থাকে। এগুলো আমরা গত ক্লাসে পড়ে আসছিলাম। তার মানে আমাদের মূল ফোকাসিং পয়েন্টটা হলো পেপটিডোগ্লাইকেন লেয়ার, যেটা ব্যাকটেরিয়ার সেল মেমব্রেনের মূল ইন্টিগ্রিটিতে ভূমিকা রাখে। সেই লেয়ারটা কিভাবে গঠিত হয়, তো আমরা মূলত প্রথমে আজকে শুরু করব হলো কি দিয়ে? আমরা শুরু করব হলো যে এই যে পেপটিডোগ্লাইকেন যে লেয়ারটা আছে, সেই লেয়ারটার ফাংশনগুলো কী কী, আসলে যে এইটা আসলে কিভাবে তৈরি হয় এবং এটার ফাংশন কী ব্যাকটেরিয়াল দৈনন্দিন জীবনে, বা ব্যাকটেরিয়ার মেমব্রেনকে ইন্টিগ্রিটি দিতে বা ব্যাকটেরিয়াল বেঁচে থাকতে বা সার্ভাইভ করতে এই পেপটিডোগ্লাইকেন লেয়ারের ফাংশনগুলো কী বা ভূমিকা কী। তারপর আমরা পড়বো হলো এই যে আমাদের যে অ্যান্টিবায়োটিকগুলো আছে, সেই অ্যান্টিবায়োটিকগুলো কীভাবে পেপটিডোগ্লাইকেন লেয়ারটাকে ডিস্ট্রয় করে এবং ব্যাকটেরিয়াকে মেরে ফেলে বা ব্যাকটেরিয়ার গ্রোথকে তারা ইনহিবিট করে ফেলতে পারে। ঠিক আছে, তো আমরা মূলত আজকে প্রথমে জানবো হলো পেপটিডোগ্লাইকেন লেয়ারের ভূমিকাটা কি আসলে। ঠিক আছে, এটা না জানা তো আমরা বলতে পারবো না যে আসলে অ্যান্টিবায়োটিক কীভাবে তাহলে কাজ করে এখানে। তো মূলত আমাদের পরের যেই পার্টটা, সেই পার্টটা হলো আমি এখানে আঁকার চেষ্টা করেছি যে পেপটিডোগ্লাইকেন লেয়ারটা, আশা করি বুঝতে পারতেছি। এই যে আমাদের পেপটিডোগ্লাইকেন যে লেয়ারগুলো আছে, সেই লেয়ারগুলো কীভাবে তৈরি হচ্ছে সেটা আমি আগে এখানে এক্সপ্লেন করার ট্রাই করব। তো আমাদের মনে রাখতে হবে যে পেপটিডোগ্লাইকেন লেয়ার তৈরি হওয়ার জন্য দুইটা ইম্পর্টেন্ট প্রিকারসর মলিকিউল আমাদের দরকার। এর মধ্যে একটা হলো ন্যাম আর একটা হলো ন্যাগ। ন্যাম স্ট্যান্ডস ফর অ্যান অ্যাসিটাল মুরামিক অ্যাসিড অ্যান্ড ন্যাগ স্ট্যান্ডস ফর অ্যান অ্যাসিটাল গ্লুকোসামিন। এখন এইগুলো তৈরি হয় কোথায়? যদি আমি চিন্তা করি এটা একটা ব্যাকটেরিয়া, তাহলে সেই ব্যাকটেরিয়া, এটা যদি প্লাজমিড হয় আর এটা যদি তার ব্যাকটেরিয়াল তার নিজস্ব ক্রোমোজোম হয়, তাহলে ব্যাকটেরিয়ার যে সাইটোপ্লাজম আছে, সেই ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমের মধ্যে প্রথমেই তৈরি হয়ে যায় আমাদের ন্যাম অ্যান্ড ন্যাগ। এগুলো এক একটা কার্বোহাইড্রেট ডেরিভেটিভস, মানে এগুলো গ্লুকোজের একটা ডেরিভেটিভ আর কি, মানে এগুলো কার্বোহাইড্রেট ইন নেচার, ঠিক আছে, তো শর্করা আর কি। তো এইগুলো তৈরি হয় অ্যান অ্যাসিটাল মুরামিক অ্যাসিড এবং অ্যান অ্যাসিটাল গ্লুকোসামিন। এখন এখানে যদি এক্সট্রাভাবে বলি, এই যে অ্যান অ্যাসিটাল মুরামিক অ্যাসিড আছে, এর সাথে এক্সট্রাভাবে 5টা আরও পেপটাইড যুক্ত হয়, মানে 5টা অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়। কয়টা? 5টা আরও অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়, ভিন্ন ভিন্ন 5টা অ্যামাইনো অ্যাসিড। এর মধ্যে 2টা সেম থাকে, লাস্টে 2টা সেম থাকে, আর বাকি 3টা থাকে ডিফারেন্ট। ঠিক আছে, তো ওই 2টা কেন সেম থাকে বা ওই 2টাই আসলে মেন ফাংশন, তো ওগুলো আমরা আস্তে আস্তে দেখবো। আবারও বলতেছি, ব্যাকটেরিয়ার যে সাইটোপ্লাজম আছে, সেই সাইটোপ্লাজমের মধ্যে প্রথমে তৈরি হয় কিছু কার্বোহাইড্রেট প্রিকারসর মলিকিউল, ইটস কল্ড ন্যাম অ্যান্ড ন্যাগ। ন্যাম স্ট্যান্ডস ফর অ্যান অ্যাসিটাল মুরামিক অ্যাসিড অ্যান্ড ন্যাগ স্ট্যান্ডস ফর অ্যান অ্যাসিটাল গ্লুকোসামিন। তারপর তৈরি হওয়ার পরে এই ন্যামের সাথে আরও লেজের মতো 5টা পেপটাইড পরস্পর যুক্ত হয়ে যায়। সেই 5টা পেপটাইডের নামগুলো আমরা একটু পরে শিখতেছি। এই 5টা পেপটাইড যুক্ত হওয়ার পরে এই যে পুরো মলিকুলটা, এই পুরো মলিকুলটাকে বলা হয় অ্যাসিটাইল মুরামাইল পেন্টাপেপটাইড। পেন্টাপেপটাইড মানে 5টা পেপটাইড এখানে যুক্ত হয়েছে। এটাকে ইউডিপি লাগাতে পারো আমরা চাইলে, ইউডিপি অ্যাসিটাইল মুরামাইল পেন্টাপেপটাইড। দেন এই ন্যাম আর এই ন্যাগ পরস্পর সংযুক্তির মাধ্যমে তারা সাইটোপ্লাজম থেকে বের হয়ে আসে তারা সেল মেমব্রেনের দিকে আসার পরে এই ন্যাম এবং
ন্যাম শুধু ন্যাম না, কিন্তু ন্যামের সাথে আরও পেপটাইডের সাথে কিন্তু 5টা করে আসে লেজের মতো। এই পুরো মলিকিউলটা অ্যাসিটাইল মুরামাইল পেন্টাপেপটাইড এবং হলো ন্যাগ পরস্পরের সংযুক্তির মাধ্যমে তারা পেপটাইডোগ্লাইকান লেয়ারের বেসিক যে স্ট্রাকচার এটা প্রথমে তৈরি করে। এই যে পুরো স্ট্রাকচারটা, এই যে ন্যাগ ন্যাম ন্যাগ ন্যাম ন্যাগ ন্যাম, কিন্তু ন্যাম মানে শুধু ন্যাম না, ন্যামের সাথে আরও কিন্তু 5টা পেপটাইড বন্ড পেপটাইড আছে আর কি, মানে 5টা অ্যামাইনো অ্যাসিড যুক্ত আছে। আর এই একই জিনিস আবার কি এখানে রিভার্স হয়েছে, কারণ আমরা জানি এটা অনেকটা সেল মেমব্রেনের মতো। সেল মেমব্রেনে ফসফোলিপিড বাইলেয়ার হচ্ছিল, এখানে কি একটা লেয়ার থাকে, এখানে আরেকটা লেয়ার থাকে, অনেকটা এরকম আর কি। লেয়ার মানে 2টা লেয়ারে, একটা এরকম একটা এরকম। এখন 2টা লেয়ার কেন হলো সেটা আমরা আস্তে আস্তে এক্সপ্লেন করতেছি। আসলে আমরা ব্যাপারটা বুঝতে পারছি যে ন্যাম এবং ন্যাগ নামে 2টা কার্বোহাইড্রেট প্রিকারসারের পরস্পর সংযুক্তির মাধ্যমে এই লেয়ারটা প্রথমে বেসিক একটা কাঠামো গঠন করছে, একটা কঙ্কাল কাঠামো গঠন করছে। এটাকে আমরা বলতে পারি গ্লাইকান চেন। এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি গ্লাইকান চেন। গ্লাইকান মানে ওই যে গ্লুকোজ প্রিকারসার থেকে নামটা আসছে, এটাকে আমরা গ্লাইকান চেনও বলতে পারি, ঠিক আছে? ইটস কল্ড গ্লাইকান চেনও আমরা এটাকে বলতে পারি। ফাইন, এটা আমরা এখান থেকে এটা এক্সপ্লেন করতে পারলাম। এখন আমি একটা জিনিস বুঝাবো, ঠিক আছে? ফাইন, আশা করি বুঝতে পারছি যে কীভাবে পেপটাইডোগ্লাইকান লেয়ারের প্রিকারসার মলিকুলগুলো আইসা এভাবে জমা হয়। এখন আসো আমরা এখানে একটা জিনিস পড়াই, 1 মিনিট আমি এটা একটু কেটে দিই, এটা আমাদের আর লাগবে না। এখন আমরা একটা জিনিস তোমাদের পড়াই, সেটা হচ্ছে আমরা সবাই মোটামুটি কম বেশি জানি, আমরা যেহেতু পড়ে আসছি এইচএসসি লাইফে, যে প্লান্ট বা উদ্ভিদের মধ্যে যে তার কোষ প্রাচীর, উদ্ভিদের যে কোষ প্রাচীর, এই কোষ প্রাচীরের একটা বেসিক স্ট্রাকচার কেমন ছিল বলতো? কোষ প্রাচীর মূলত তৈরি হয় কি দিয়ে? কোষ প্রাচীরের প্রধান যে উপাদান, সে প্রধান উপাদান হলো আমাদের সেলুলোজ। তো সেলুলোজ একটা ফাইবার, আমরা সবাই জানি সেলুলোজ ইজ ফাইবার টাইপ স্ট্রাকচার। তো সেলুলোজ অনেকটা এরকম, সেলুলোজটা এরকম। এখন আমরা জানি যে প্লান্টের যে কোষ প্রাচীর, এই কোষ প্রাচীরের মূল কাজটাই হলো প্লান্টটাকে বিভিন্ন ধরনের প্রতিঘাত বা আক্রমণ থেকে রক্ষা করা, প্লান্টকে একটা দৃঢ়তা প্রদান করতে সাহায্য করে। এখন এই যে কোষ প্রাচীর যেটা আছে, সেই কোষ প্রাচীর তো সেলুলোজ দিয়ে তৈরি। কোষ প্রাচীর তৈরি হলো কি দিয়ে? সেলুলোজ দিয়ে। এখন এই সেলুলোজগুলো ফাইবারের মতো, এখন এগুলো দেখা যাচ্ছে সেপারেট থাকে। এখন এইগুলোকে যদি কেউ ধরে না রাখে তাহলে এগুলো নষ্ট, মানে ভেঙে যাবে বা এগুলো সেপারেট হয়ে যাবে, তাই না? এটা তো ফাইবার। তো ফাইবারগুলো যেহেতু এক জায়গায় আবদ্ধ থাকতে চায়, মানে আবদ্ধ থাকতে হলে তাকে কি দড়িতে বেঁধে রাখতে হবে, জানো? এটা এভাবে কী করতে হবে? দড়িতে বেঁধে রাখতে হবে। এই দড়িতে বেঁধে রাখার কাজটাই করে আরেকজন, এটার নাম কি? এটার নাম হলো, তখন আমরা 1 মিনিট আবারও বলি, সেলুলোজ অনেকটা ফাইবারের মতো। এগুলোকে যদি দড়িতে বেঁধে না রাখি তাহলে এগুলো সেপারেট হয়ে যাবে, তার দৃঢ়তা কমে যাবে, স্ট্রেংথটা কমে যাবে। এর জন্য এই সেলুলোজ ফাইবারগুলোকে আবদ্ধ রাখার জন্য আমাদের আরেক ধরনের মলিকুল আসে, যে মলিকুলগুলো এই সেলুলোজগুলোকে দড়ির মতো বেঁধে রাখে এভাবে। এই যে ক্রস লিঙ্কের মাধ্যমে কি করে, এটার বলতে কি ক্রস লিঙ্কিং। এই ক্রস লিঙ্কের মাধ্যমে এই ক্রস লিঙ্কের মাধ্যমে দড়ির মতো এগুলোকে বেঁধে রাখে। এগুলোর নাম কি দিয়েছিলাম আমরা? ইসকল্ড হেমিসেলুলোজ। তার মানে হেমিসেলুলোজ হলো এমন কিছু মলিকুল যেগুলো কোষ প্রাচীরে যে সেলুলোজ ফাইবারগুলো আছে, সেই সেলুলোজ ফাইবারগুলোকে একসাথে আবদ্ধ করে রাখে, দড়ির মতো শক্ত করে গিট দিয়ে বেঁধে রাখে, যাতে কোষ প্রাচীরের দৃঢ়তা আরও বেশি বৃদ্ধি পায়। তো এই সেম কনসেপ্টটাও এখানে আমরা কাজে লাগাতে পারি। সেই কনসেপ্টটা হলো এই যে পেপটাইডোগ্লাইকান লেয়ার তৈরি হলো, এই যে আরেকটা পেপটাইডোগ্লাইকান লেয়ার তৈরি হলো, এই দুইটা পেপটাইডোগ্লাইকান লেয়ারের মাঝখানে এরকম ক্রস লিঙ্কিং হবে, এবং এই ক্রস লিঙ্কিংটা হওয়ার জন্য কিন্তু ওই ন্যাম মলিকুলের লেজের মতো 5টা করে পেপটাইড আমাদের এখানে যুক্ত হয়েছে বা অ্যামাইনো অ্যাসিড এখানে যুক্ত হয়েছে। তো সেই জিনিসটা কীভাবে হবে আশা করি বুঝতে পারছি। তো এখানে ক্রস লিঙ্কিং কে করে? হেমিসেলুলোজ। আর এখানে ক্রস লিঙ্কিং করতে সাহায্য করে হলো আমাদের ট্রান্সপেপটাইডেস নামে একটা এনজাইম। এখন এই ট্রান্সপেপটাইডেস এনজাইম কোথায় আছে? শোনো আমি বলি, এই যে ব্যাকটেরিয়ার যে সেল মেমব্রেন, এই ব্যাকটেরিয়াল সেল মেমব্রেনের মধ্যে এক ধরনের প্রোটিন আছে। সেই প্রোটিনগুলো এক ধরনের না, এক কালেকশন অফ প্রোটিন আছে, যেগুলোকে আমরা বলতে কি পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন। নামটা পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন দেওয়া হয়েছে কারণ এখানে এসে পরবর্তীতে দেখবো যে আমরা যে বিটা ল্যাকটেম অ্যান্টিবায়োটিকগুলো আছে সেগুলো বাইন্ড করে আসলে, এই জন্য নামটা দেওয়া হয়েছে কি পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন। এটা ব্যাকটেরিয়ার একটা প্রোটিন, ব্যাকটেরিয়ার কালেকশন অফ প্রোটিন। এখানে একটা প্রোটিন নাই, এখানে কালেকশন অফ প্রোটিন আছে। এর মধ্যে একটা বিশেষ প্রোটিন হলো ট্রান্সপেপটাইডেস। এই ট্রান্সপেপটাইডেস যে এনজাইমটা আছে, এটা কার অংশ? পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন, যেটা ব্যাকটেরিয়ার একটা প্রোটিনের কালেকশন অফ প্রোটিন। এখানে অনেক ধরনের প্রোটিন থাকে, বিভিন্ন ধরনের ফাংশন আছে প্রোটিনগুলোর। এর মধ্যে একটা বিশেষ এনজাইমের নাম হলো ট্রান্সপেপটাইডেস এনজাইম, এবং এই ট্রান্সপেপটাইডেস এনজাইম এই ক্রস লিঙ্কটা করতে সাহায্য করে, ঠিক আছে? এখানে যেমন হেমিসেলুলোজ করছে, এখানে ট্রান্সপেপটাইডেস সেই ক্রস লিঙ্কটা করতে সাহায্য করে। এখন এই ক্রস লিঙ্কিংটা হয় কিভাবে সেটা আমরা আস্তে আস্তে এক্সপ্লেন করার ট্রাই করবো। আশা করি এতটুকু বুঝতে পেরেছি। হ্যাঁ, আমি এবার এখন আমি এখানে এই স্লাইডটার মধ্যে একটু এক্সপ্লেন করার ট্রাই করি। যেমন দেখো, এখানে একটা ন্যাম মলিকুল আছে, এখানে একটা ন্যাম মলিকুল আছে। ন্যাম এবং ন্যাম, এই দুটো ন্যাম আসলে কোন কোন ন্যাম বুঝতে পারছি? দেখো তো, এই যে দেখো এখানে এই যে একটা ন্যাম, দেখেন এই যে একটা ন্যাম,
দুইটা ন্যাম মলিকুল, তাই না? উপরে একটা নিচে একটা, এই দুইটার মধ্যে ক্রস লিঙ্কটা হবে। আবার এখানে একটা ন্যাম, এখানে একটা ন্যাম, এই দুটার মধ্যে ক্রস লিঙ্কিং হবে, কারণ ন্যাগের সাথে তো কোনো ল্যাজ নাই। ন্যাগ আর ন্যাম যাতে পরস্পর সংযুক্তি হয়ে একটা গ্লাইকান চেইন তৈরি করতে পারে, এই জন্য ন্যাগ মলিকুলগুলো আসছে। আর ন্যামের সাথে কি আছে? 5টা পেপটাইড। আবার তার অপোজিটে কি আরেকটা ন্যাম আছে, ওইটার সাথে আছে 5টা পেপটাইড বা অ্যামাইনো অ্যাসিড। এইগুলোর মধ্যে মূলত ক্রস লিঙ্কটা হবে, এইগুলোর মধ্যে ক্রস লিঙ্কটা হবে যাতে এই পেপটিডোগ্লাইকান লেয়ারের দৃঢ়তাটা বেড়ে যায়, ব্যাকটেরিয়াটা সার্ভাইভ করতে পারে। এখন সেটা হয় কিভাবে? সেটা হয় দেখো, এই যে এটা হলো উপরের ন্যাম ধরি, এটা হলো নিচের ন্যাম, এরকম আর কি। হ্যাঁ, এক্সপ্লেন করার জন্য বলতেছি। এখন বিক্রিয়াটা আসলে খুব স্পেসিফিক। এখন কোথায় হয় আসলে দেখি আমরা। দেখো, তোমরা ধরতে পারছো কিনা দেখো তো। এখানে দেখো যে ন্যামের 1টা 2টা 3টা 4টা 5টা আমাদের পেপটাইড। প্রথমটার নাম কি? প্রথমটার নাম হলো অ্যালানিন, তারপর একটা হলো গ্লুটামেট, তারপর হলো লাইসিন, আর এই দুইটা একই রকম বলছিলাম, দুটা সেম। এটার নাম হলো ডিঅ্যালা, মানে ডিঅ্যালানিন। ডিএল তো আমরা বুঝি, ডিএল সিস্টেম আমরা নামকরণের সময় ইউজ করে থাকি। এগুলো কোনো স্পেসিফিক কেমিস্ট্রি নাম বা স্টোরি কেমিস্ট্রি নাম না, এগুলো জাস্ট আমরা ওই যে কার্যকরীমূলকের ভিন্নতার ভিত্তিতে আমরা নামগুলো করে থাকি, ডি এবং এল। আশা করি এগুলো বুঝি আমরা। এখন এখানে ডিঅ্যালানিন আর হলো ডিঅ্যালানিন, দুটো মলিকুল এখানে আছে, এটা থাকতে হবে। এটা না থাকলে আমাদের নেমের যে প্রিকারসর মলিকুল বা মুরামাইল পেন্টাপেপটাইড, এটা গঠিত হবে না। এখানে যে থাকতেই হবে। কেন থাকতে হবে? ডিঅ্যালানিনের আরও কিছু মেন ইম্পর্টেন্ট কাজ আমরা একটু পরে এক্সপ্লেন করবো। আমি আবার বলতেছি, এই যে একটা নেম আর এই যে আরেকটা নেম, এই যে একটা ন্যাম, এই যে একটা ন্যাম, এটার 5টা পেন্টাপেপটাইড, এটা 5টা পেন্টাপেপটাইড, ঠিক আছে? আর মাঝখানে যে ক্রস লিঙ্কটা, এই ক্রস লিঙ্কটা হয় কি দিয়ে? এই ক্রস লিঙ্কটা হয় মূলত এই যে আমাদের লাইসিন যেটা আছে, লাইসিনের সাথে আবার কি থাকে? 5টা গ্লাইসিন মলিকুল থাকে। সব ব্যাকটেরিয়াতে থাকবে এরকম না, বেশ কিছু ব্যাকটেরিয়াতে থাকে, অনেক ব্যাকটেরিয়াতে থাকে না। তো আমরা যেটা থাকে সেটা নিয়ে আমরা এক্সপ্লেন করতেছি। যেখানে মূলত কি হয়? 5টা গ্লাইসিন মলিকুল, গ্লাইসিন ও অ্যামাইনো অ্যাসিড, 5টা গ্লাইসিন থাকে, এখানেও 5টা গ্লাইসিন থাকে। এখন এই দুইটা ন্যাম পরস্পর সংযুক্ত হবে কিভাবে, সেটা আমরা একটু দেখার ট্রাই করি। আমি বলছিলাম যে ন্যাম এবং ন্যামের মধ্যে যে ক্রস লিঙ্কটা হয়, যে ব্রিজটা হয়, ক্রস লিঙ্ক মানে ব্রিজ, হ্যাঁ, এটা ব্রিজ তৈরি হয়, গ্লাইসিন ব্রিজ। এই ব্রিজটা তৈরি করে কে? কোন এনজাইম? ট্রান্সপেপটাইডেস এনজাইম। দেখো কিভাবে হয়। এখানে হয় কি, যে কোনো একটা ন্যামের এই যে ডিঅ্যালানিন আছে না, এখান থেকে এখানে এসে বাইন্ড করবে মূলত ট্রান্সপেপটাইডেস, এই এনজাইমটা বাইন্ড করবে। বাইন্ড করার পর সে একটাকে কাট করে দিবে, এভাবে কেটে ফেলবে। তখন একটা ডিঅ্যালানিন বের হয়ে যাবে যেখান থেকে বের হয়ে গেছে, আর থাকবে একটা ডিঅ্যালানিন। ওই ডিঅ্যালানিনের সাথে বাইন্ড করবে কে? অপর ন্যামের যে গ্লাইসিন মলিকুলটা আছে, তার লাস্ট গ্লাইসিনটা। এই দেখো এখানে সেটাই হয়েছে, কিন্তু একটা ট্রান্সপেপটাইডেস একটা অ্যালানিনকে কেটে দিছে, কেটে আরেকটা অ্যালানিনের সাথে আরেকটা এই গ্লাইসিনটাকে এভাবে ঘুরে আয় না, এখানে এসে যুক্ত করে, এইভাবে তারা ন্যাম মলিকুলকে যুক্ত করে ফেলছে। এই যে একটা ন্যাম মলিকুল, এই যে আরেকটা ন্যাম মলিকুল, মাঝখানে এটা কি? সেই ক্রস লিঙ্ক। এটা হলো সেই ক্রস লিঙ্ক বা হলো গ্লাইসিন ব্রিজ, ক্রস লিঙ্ক বা আমরা বলতে পারি গ্লাইসিন ব্রিজ, গ্লাইসিন ব্রিজ। আশা করি বুঝতে পারছি। তবে ট্রান্সপেপটাইডেস এনজাইম এই যে রিয়াকশনটা করলো, এই রিয়াকশনটার নাম হলো ট্রান্সপেপটাইডেশন। এটাকে আমরা কি বলি? যেহেতু ট্রান্সপেপটাইডেস এনজাইম করতেছে, এই জন্য ট্রান্সপেপটাইডেশন রিয়াকশন। আসলে ব্যাপারটা বুঝতে পারছি আমরা, যে এই যে আমাদের ন্যাম মলিকুল, আমি আবার একটু বলি, এই যে ন্যাম মলিকুল, এই ন্যাম মলিকুলের এই যে হলুদ অংশটা আমি এখানে হলুদ দিছি নাই, সেই হলুদটা হলো আমাদের লাইসিন, আর এই দুইটা লাল মানে কি? অ্যালানিন। তাহলে এই একটা অ্যালানিন এখান থেকে কি হয়ে যাবে? চলে, এখন যদি দেখাতে পারো, একটা অ্যালানিন এখান থেকে বের হয়ে যাবে, আর আরেকটা অ্যালানিনের সাথে এই যে এটা লাইসিন, মাঝখানে কি আছে? 5টা গ্লাইকান ব্রিজ আছে, 5টা গ্লাইসিন মলিকুল আছে, মানে একটা গ্লাইসিন একটা ব্রিজ তৈরি, গ্লাইসিন একটা ব্রিজ তৈরি হয়েছে। এইভাবে ট্রান্সপেপটাইডেস এনজাইমের সহায়তায় ট্রান্সপেপটাইডেশন রিয়াকশনের মাধ্যমে আমাদের কি হইতেছে? এখানে একটা গ্লাইসিন ব্রিজ তৈরি হচ্ছে এবং এখানে ক্রস লিঙ্কিং তৈরি হচ্ছে। এভাবে প্রত্যেকটা জায়গায় এভাবে ন্যাম এবং ন্যাম যেটা অপোজিট ন্যামের মধ্যে আমাদের একটা গ্লাইসিন ব্রিজ তৈরি হওয়ার মাধ্যমে ক্রস লিঙ্কটা হবে, যাতে আমাদের যে পেপটিডোগ্লাইকান লেয়ারটা আছে, সেই লেয়ারটা খুব দৃঢ়তা পায়, ব্যাকটেরিয়া সার্ভাইভ করতে পারে এবং ব্যাকটেরিয়াল ইন্টিগ্রিটি বজায় থাকে, সেল মেমব্রেন ইন্টিগ্রিটি বজায় রাখে। আশা করি বুঝতে পারছি যে পেপটাইডোগ্লাইকানের মধ্যে ট্রান্সপেপটাইডেশন রিঅ্যাকশন বা ট্রান্সপেপটাইডেস যে এনজাইমটা আছে, সেটার ফাংশনটা কি এবং কিভাবে একটা ব্যাকটেরিয়া সার্ভাইভ করে বা তার সেল মেমব্রেন ইন্টিগ্রিটি বজায় রাখতে পারে। এখন আসো আমাদের যে মেইন পার্ট, তাহলে আমাদের যেটা সেটা হলো যে, তাহলে আমাদের যে অ্যান্টিবায়োটিকগুলো আছে, সেই অ্যান্টিবায়োটিকগুলো আসলে কী করে, যার কারণে তার পেপটিডোগ্লাইকান সিনথেসিস হ্রাস পেয়ে যায়। তো এখানে আমরা মূলত আমাদের যখন বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, গ্রাম পজিটিভ বা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া আমাদের যখন আক্রমণ করে, হ্যাঁ, তখন সেই ক্ষেত্রে আমরা কী খাই? আমরা কিছু বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক খেয়ে থাকি, যেমন পেনিসিলিন, অ্যামোক্সিসিলিন, মানে যেগুলো অ্যামাইনো পেনিসিলিন যেগুলোকে বলে থাকি। এছাড়া সেফালোস্পোরিন আছে, এছাড়া অ্যান্টিসিউডোমোনাল পেনিসিলিন, এছাড়া গ্লাইকোপেপটাইড আছে। তো এগুলোর কাজ আসলে কীভাবে বা মেকানিজম আসলে কীভাবে হয়, এখন সিম্পলি বুঝি, একদম সিম্পলি বুঝি। এই যে দেখো, আমরা ধরো যে আমাদের এই কোনো একটা দেহের মধ্যে ব্যাকটেরিয়া আক্রমণ করছে এবং সেইভাবে
ব্যাকটেরিয়া গ্রোথ করতেছে, মানে ব্যাকটেরিয়ার গ্রোথ এবং ডিভিশন হইতেছে এবং ব্যাকটেরিয়া এইভাবে তার কাজ করতেছে। এখন তুমি ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য বিটা ল্যাটাম অ্যান্টিবায়োটিক খাইলা, এটা হতে পারে পেনিসিলিন, হতে পারে অ্যামোক্সিসিলিন, হতে পারে সেফালোস্পোরিন। খাওয়ার পরে ওই বিটা ল্যাটাম অ্যান্টিবায়োটিকের বৈশিষ্ট্য কি? বিটা ল্যাটাম অ্যান্টিবায়োটিকের বৈশিষ্ট্য হলো এই অ্যান্টিবায়োটিকের মধ্যে এই রিংটা আছে, তাই না? একটা বিটা ল্যাটাম রিং আছে, এরকম 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 একটা বিটা ল্যাটাম রিং আছে আর কি। বিটা ল্যাটাম রিং, এটা হলো মেন রিংটা, হ্যাঁ, বিটা ল্যাটাম রিং আছে। এই বিটা ল্যাটাম রিং আমাদের মেন কাজগুলো করে। যখন এই বিটা ল্যাটাম অ্যান্টিবায়োটিক বাইন্ড করে প্রথমে কার সাথে গিয়ে, এই যে পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনের সাথে গিয়ে বাইন্ড করে। কার সাথে বাইন্ড করে? পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন। একটু বুঝি আমরা, এই বিটা ল্যাটাম অ্যান্টিবায়োটিক বাইন্ড করবে কার সাথে? পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনসের যে কালেকশনগুলো আছে এগুলোর সাথে বাইন্ড করবে। এখন এই পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনের মধ্যে কি আছে? ট্রান্সপেপটাইডেজ এনজাইমটা আছে। তো ওর কাজ কি? ওর কাজ হলো এই যে ডিঅ্যালানিনের সাথে বাইন্ড করার মাধ্যমে একটাকে কেটে বের করে আরেকটার সাথে লাইসিনের মলিকিউলকে যুক্ত করা বা ট্রান্সপেপটাইডেশন রিঅ্যাকশন করা, যাতে ক্রস লিঙ্কটা হয়। এখন এই যে আমাদের যে বিটা ল্যাটাম রিংটা আছে না, এই বিটা ল্যাটাম রিংয়ের যে স্ট্রাকচার, এইটা অনেকটা না ডিঅ্যালানিনের মতো। খেলাটা এখানে জমে যাবে। কার মতো? ডিঅ্যালানিনের মতো। এখন টিপি যখন আসবে, ট্রান্সপেপটাইডেজ এনজাইমটা যখন আসবে, কারণ কি? কারণ বিটা ল্যাটাম অ্যান্টিবায়োটিক বাইন্ড করছে কার সাথে? পিবিপির সাথে, মানে পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন, যার মধ্যে কি আছে? ট্রান্সপেপটাইডেজ এনজাইমটা আছে, ঠিক আছে? এটা কালেকশন হয়ে যায়। তাহলে এই টিপি এখন চিনতে পারবে না ও, যেহেতু এই দুটা কি, এটা হলো স্ট্রাকচারালি সেম, মানে গঠনগত দিক থেকে এটা সেম। তখন টিপি ওর সাথে বাইন্ড না করে কার সাথে করবে? এই যে বিটা ল্যাটাম রিংয়ের সাথে বাইন্ড করবে, ঠিক আছে? তখন টিপি যখন এই বিটা ল্যাটাম রিংয়ের সাথে বাইন্ড করবে, তখন বিটা ল্যাটাম রিংকে রিডিউস করে দেবে। রিডিউস করার মাধ্যমে বিটা ল্যাটাম রিং ওপেন হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তখন টিপি ভাববে কি, যে আমার কাজ তো হয়ে গেছে, মানে আমি কি, ও তো আর বুঝতেছে না যে এটা ডিঅ্যালানিন না, এটা হলো বিটা ল্যাটাম রিং। হ্যাঁ, ওর উচিত ছিল কার সাথে বাইন্ড করা? ডিঅ্যালানিনের সাথে বাইন্ড করা, যার ফলে সে ট্রান্সপেপটাইডেশন রিঅ্যাকশন করবে এবং ক্রস লিঙ্ক তৈরি করবে। কিন্তু বিটা ল্যাটাম রিংয়ের উপস্থিতিতে, যেহেতু এটার অ্যাক্টিভিটি অনেক বেশি, এই জন্য ডিঅ্যালানিনের সাথে বাইন্ড না করতে পেরে টিপি বাইন্ড করবে বিটা ল্যাটাম রিংয়ের সাথে, এবং টিপি ভাববে আমার কাজ তো শেষ, আমি মনে ক্রসিং করে ফেলছি। কিন্তু সত্য কথা হলো সে ক্রসিং তো করতে পারে নাই, কারণ ক্রসিং তখনই হবে যখন সে বাইন্ড করবে ডিঅ্যালানিন মলিকিউলের সাথে, এবং যে রিঅ্যাকশনটা আমাদের প্রসিড করবে। তো যেহেতু সে বিটা ল্যাটাম রিংয়ের সাথে বাইন্ড করছে, এবং সে যেহেতু আমাদের ডিঅ্যালানিনের সাথে বাইন্ড করতে পারে নাই, তার মানে কি হবে না? ট্রান্সপেপটাইডেশন রিঅ্যাকশন কিন্তু হবে না। ট্রান্সপেপটাইডেশন রিঅ্যাকশন এটা কিন্তু আর হবে না। আর এটা যদি না হয়, তাহলে কি ক্রস লিঙ্কিং হবে? তাহলে কিন্তু ক্রস লিঙ্কিং এটাও কিন্তু হবে না। আর যদি ক্রস লিঙ্কিং না হয়, তাহলে কি? তাহলে ব্যাকটেরিয়াল যে সেল মেমব্রেন ইন্টিগ্রিটি বা পেপটিডোগ্লাইকান লেয়ারের যে ইন্টিগ্রিটি, সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর সেটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে ওয়াটার, চারপাশে তো ওয়াটার আছে না, কারণ ব্যাকটেরিয়া তো আমাদের সেলের মধ্যে আছে, চারপাশে ওয়াটার, সেই ওয়াটারগুলো কী হবে? ওয়াটারগুলো ইন্টার করবে ব্যাকটেরিয়া সেলের মধ্যে, ইন্টার করার পরে ব্যাকটেরিয়া কী হয়ে যাবে? ব্যাকটেরিয়া সোয়েল হয়ে যাবে, ফুলে গিয়ে ব্যাকটেরিয়া ব্লাস্ট, ব্যাকটেরিয়া ডেল, এবং ব্যাকটেরিয়া ডেড, মরে যাবে, ঠিক আছে? মানে ভিতরে পানি ঢুকে ব্যাকটেরিয়া পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। তার মানে এটা একটা রিঅ্যাকশন, এটা একটা মেকানিজম, যে বিটা ল্যাটাম অ্যান্টিবায়োটিকের বিটা ল্যাটাম রিংটা এটা স্ট্রাকচারালি সিমিলার হলো ডিঅ্যালানিন। এই জন্য টপোআইসোমারেজ বাইন্ড করবে হলো কার সাথে? বিটা ল্যাটাম রিংয়ের সাথে, ডিঅ্যালানিনের সাথে না। তো তার মানে ক্রস লিঙ্কিং হবে না, আর ক্রস লিঙ্কিং না হলে ওয়াটার ইন্টার করবে, সোয়েল আপ হয়ে ব্যাকটেরিয়া ডেড। এটা একটা মেকানিজম। আরেকটা মেকানিজম হতে পারে, যখন এই বিটা ল্যাটাম অ্যান্টিবায়োটিক বাইন্ড করবে হলো পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনগুলোর সাথে, এখানে একটা প্রোটিন নাই, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ট্রান্সপেপটাইডেজ, এখানে আরও মাল্টিপল এনজাইম আছে। সেই পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনের বিভিন্ন এনজাইম অ্যাক্টিভিটি বাড়াই দিবে একটা বিশেষ এনজাইমের, ইজ কল্ড অটোলাইসিন এনজাইম। এগুলোর অ্যাক্টিভিটি বাড়াই দিবে অটোলাইসিন এনজাইম। এগুলোর অটোলাইসিন আছে সিজারের মতো না, এগুলো কি? এগুলো সিজার বা কাঁচির মতো আমি এখানে আসছি, এগুলো অটোলাইসিন, এগুলো অ্যাক্টিভিটি বাড়াই দিবে। কীভাবে বাড়াই দিবে বা এগুলোর কাজ কি? অটোলাইসিন এনজাইমের একটা মেইন কাজ হলো এগুলো তোমার ব্যাকটেরিয়ার যে গ্রোথ আর ডিভিশন, অ্যাকচুয়ালি ডিভিশনে কাজ করে। হ্যাঁ, ব্যাকটেরিয়াকে যদি এরকম হয় যে মানে ব্যাকটেরিয়ার কাটিং প্রপার্টিতে তারা জড়িত আছে আর কি। হ্যাঁ, তো এখন যদি পিবিপি সাথে বাইন্ড করে বিটা ল্যাটাম অ্যান্টিবায়োটিক, তখন এইগুলো অটোলাইসিন এনজাইমের কার্যকারিতাকে বাড়াই দিবে। এই অটোলাইসিন এনজাইম একই সাথে কিন্তু এটাও হইতেছে যে ট্রান্সপেপটাইডেজকে সাথে বাইন্ড করছে, তো একই সাথে ক্রস লিঙ্ক হচ্ছে না, আবার একই সাথে কি করতেছে? অটোলাইসিন এনজাইমের অ্যাক্টিভিটি বাড়ায় দিচ্ছে। তার মানে কি? এই ডিভিশনটা খুব মারাত্মকভাবে হবে। এখন ক্রস লিঙ্কই হইতেছে না, আবার ডিভিশন মারাত্মকভাবে চলতেছে। এটা কি ব্যাকটেরিয়ার জন্য খারাপ না? ডিভিশন মানে কি? বারবার এগুলো রিপ্লিকেট করতেছে বা এগুলোর মধ্যে বিভিন্ন কাটাছেড়া হচ্ছে। তো এমনি ক্রস লিঙ্কিং নাই, এমনি নিজের একটা কাঠামো ঠিক নাই, তার সাথে আবার কি ডিভিশন চলতেছে। তখন এটা একটা সিজার, যে ও নিজে কাটতেছে, ঠিক আছে, কিন্তু ক্রসিং তো আবার হচ্ছে না।
মানে দুই জিনিসকে ভাগ করে ফেলতেছে, কিন্তু আবার তাদের মধ্যে ক্রস লিঙ্ক নেই, তাদের মধ্যে কোনো কাঠামোগত মানে স্ট্রেংথ কোনো প্রপার্টি নাই। তার মানে কি সেটা কিন্তু আর তখন কাজ করতে পারবে না। আসলে বুঝতে পারছি ব্যাপারটা আমি আবার বলতেছি, বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক দুটো কাজ করবে। একটা কাজ হলো যে পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনের যে ট্রান্সপেপটাইডেজ এনজাইম তার সাথে বাইন্ড করবে, যার কারণে ক্রস লিঙ্ক হবে না। আর আরেকটা হলো যে এই অটোলাইসিন এনজাইম আছে কিছু বিশেষ ধরনের, সেগুলো অ্যাক্টিভিটি বাড়ায় দিবে। আর সেগুলো অ্যাক্টিভিটি কি, অনেকটা কাটিং লাইক অ্যাক্টিভিটি, সেগুলো কাট করবে, ব্যাকটেরিয়াকে কাট করবে, যেমন ন্যাম এবং ন্যাক বা ব্যাকটেরিয়াল ডিভিশনে সাহায্য করবে, গ্রোথে সাহায্য করবে, এগুলো অ্যাক্টিভিটিকে বাড়ায় দিবে। একই সাথে গ্রোথ বাড়তেছে বা ডিভিশন বাড়তেছে বা কাটিং প্রপার্টি বাড়তেছে, কিন্তু ভিতরে ক্রস লিঙ্কিং হচ্ছে না, তখনও কী হবে, ব্যাকটেরিয়া ইন্টিগ্রিটি নষ্ট হয়ে যাবে। এবং এখানেও কী হবে, চারপাশ থেকে পানি ঢুকবে, পানি ঢুকে ব্যাকটেরিয়া সোয়েল আপ হয়ে যাবে, ব্যাকটেরিয়া সেল মেমব্রেন ইন্টিগ্রিটি নষ্ট হয়ে যাবে। এই দুইটা মেইন মেকানিজমে আমাদের পেনিসিলিন আমাদের কাজ করে থাকে বা বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিকগুলো কাজ করে থাকে। আশা করি বুঝতে পারছি। এখন আমি আরেকটা জিনিস একটু পড়াই এখানে, এটা আমরা ব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্সে মূলত পড়াবো। ব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স নিয়ে আমাদের বড়টা প্লে লিস্টে আসবে, সেখানে আমরা খুব ডিটেলস ধরে পড়াবো যে কেন অ্যান্টিবায়োটিক কাজ করে না শরীরের মধ্যে। বাট এখানে একটা কথা বলে রাখি, এই যে কিছু ব্যাকটেরিয়া বা বেশ কিছু ব্যাকটেরিয়া আমাদের এখন ওরা বুঝে গেছে, ওরা চালাক তো, ওরা বুঝে গেছে যে আমাদের পেনিসিলিন আমাদেরকে নষ্ট করে ফেলতেছে। এই জন্য কী করে, তারা একটা রেজিস্ট্যান্স প্রপার্টি ডেভেলপ করে। এখানে তারা একটা এনজাইম তৈরি করে, এনজাইমের নাম কি, এই উপরে 3টা এনজাইম দিয়েছি, ইজ কল্ড বিটা ল্যাকটামেজ, মানে কি এটা এনজাইম। এগুলোর কাজ কি, তুমি যখন বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিকটা খাও, ধরো তুমি বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক খাওয়ার পর তুমি কী উদ্দেশ্যে খাও, যাতে এই পুরো প্রসেসটা হয়, ব্যাকটেরিয়া মারা যায়, তোমার শরীরটা নন ইনফেক্টেড হয়ে যায়। তখন এই বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক ঢোকার পরে এই বিটা ল্যাকটামেজ এনজাইম ব্যাকটেরিয়া তৈরি করে। এই বিটা ল্যাকটামেজ এনজাইম করে কি, এই বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিকের যে বিটা ল্যাকটাম রিং, যেটা মেইন রিং, এটাকে ভেঙে ফেলে। এটাকে যখন ভেঙে ফেলবে তখন তার টিপি কি ওর সাথে বাইন্ড করতে পারবে না। তখন সে স্বাভাবিকভাবেই ডিএনএর সাথে বাইন্ড করবে এবং স্বাভাবিক কার্যক্রম চালানো যাবে। তার মানে দেখো, ব্যাকটেরিয়ার নিজস্ব একটা রেজিস্ট্যান্স তৈরি করলো, নিজস্ব রেজিস্ট্যান্স ডেভেলপ করলো। এই জন্য আমরাও চালাক আছি, আমরাও কী করি, আমরা সাথে এই বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক যখন দিই, সাথে আরেকটা জিনিস দিয়ে দিই, সেটাকে আমরা বলে থাকি BLI, বিটা ল্যাকটামেজ ইনহিবিটর। তার মানে কী করে আমরা এই যে এটা অ্যাড করার কারণে কী হয়, এই বিটা ল্যাকটামেজ ইনহিবিটর প্রথমে ডিস্ট্রয় করে বিটা ল্যাকটামেজকে, যাতে এই বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক নির্দ্বিধায় তার কাজ করতে পারে। তার মানে তুমি ব্যাকটেরিয়াকে বিটা ল্যাকটামেজ এনজাইম তৈরি করার পরে কোনো লাভ হলো না, কারণ আমরা বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিকের সাথে আমরা বিটা ল্যাকটামেজ ইনহিবিটর কিছু এনজাইম, কিছু ড্রাগ আমরা দিয়ে দিই। এর মধ্যে একটা আছে তোমার ক্লাভিনোনিক অ্যাসিড, এছাড়া আছে সালভেক্টাম, অ্যাভিভেক্টাম, এরকম বিভিন্ন ধরনের বিটা ল্যাকটামেজ ইনহিবিটর আছে, যেগুলো অ্যাড করার মাধ্যমে আমরা আমাদের ডিজায়ার রিঅ্যাকশনটা পেয়ে থাকি। তখন বিটা ল্যাকটামেজ এনজাইম সম্পর্কে আমরা আসলে বুঝতে পারছি যে যেসব ওষুধ খাইলে কাজ করে না, তার মানে কি ওই ওষুধটা বিটা ল্যাকটামেজের প্রতি সাসেপ্টেবল বা সংবেদনশীল আসলে। তখন আমরা কী করি, সাথে ওই অ্যান্টিবায়োটিকের সাথে আমরা কী দিয়ে দিই, একটা বিটা ল্যাকটামেজ ইনহিবিটর দিয়ে দিই আবার। তখন এই বিটা ল্যাকটামেজ ইনহিবিটর ওই এনজাইমটাকে নষ্ট করে ফেলে, যাতে ওই এনজাইম আমার যে ওষুধ, সেই ওষুধের বিটা ল্যাকটাম রিংকে ধ্বংস করতে না পারে। এবং ধ্বংস যদি করতে না পারে, তখন টিপি বাইন্ড করবে ওর সাথে, তার মানে কি তখন ক্রস লিঙ্কিং হবে না, আবার একই সাথে অটোলাইসিন অ্যাক্টিভিটিও বাড়ায় দেবে। তো এই হলো আমাদের মূল মেকানিজম, সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটরের মাধ্যমে পেপটিডোগ্লাইকেন সিনথেসিসকে কমিয়ে দেওয়া, যার সবগুলো রেজাল্ট কি, যে পেপটিডোগ্লাইকেন যে লেয়ারটা আছে, পুরো লেয়ারটা, এই পেপটিডোগ্লাইকেন লেয়ারের ইন্টিগ্রিটি নষ্ট হয়ে যাওয়া এবং ধ্বংস হয়ে যাওয়া। আশা করি আমরা ব্যাপারটা বুঝতে পারছি। এগুলো নিয়ে আমাদের আরও সমস্যা থাকার কথা না। আমরা নেক্সটে যাই, তো এখানে আমি এগুলো এক্সপ্লেন করছি, আর এখানে আমি একটা একদম ডিটেলস মেকানিজমটা দেওয়া আছে, এগুলো আমরা পড়লে আশা করি এখন বুঝবো, মানে যা বলছি এগুলো বেশি বলছি, এখানে কম আছে আসলে। এবার আমরা একটু থেরাপিউটিক ইউজগুলো দেখি, যে আমরা কোন ডিজিজ যখন আমাদের হয়, তখন সেক্ষেত্রে আমরা কোনগুলো একটু কোন পেনিসিলিন কেন খাই, বা কোন ডিজিজের বেলায় পেনিসিলিনটা একটু কার্যকর ভূমিকা পালন করে। মূলত নর্মাল যে পেনিসিলিনগুলো আছে, সেই পেনিসিলিন মূলত 2 রকম ব্যাকটেরিয়ার প্রতি তারা কাজ করে, গ্রাম পজিটিভ আর নেগেটিভ, 2 রকম ব্যাকটেরিয়ার প্রতি কাজ করে। এবং তারা আরও কিছু ডিজিজের কাজ করে, যেমন হলো ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস। আমরা জানি যে মেনিনজাইটিস মানে হলো ব্রেইনের সমস্যা, যখন ব্রেইনে আক্রমণ করে, তখন সেসব ক্ষেত্রে পেনিসিলিন কাজ করতে পারে। এছাড়া বোন এবং জয়েন্ট ইনফেকশন, স্কিন অ্যান্ড সফট টিস্যু ইনফেকশন, অ্যানিম্যাল বাইটস বা ফেরেঞ্জাইটিস, ওটাইটিস মিডিয়া, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, ইউটিআই, এন্ডোকার্ডাইটিস অ্যান্ড সিরিয়াস ইনফেকশন অ্যান্ড সিউডোমোনাস অ্যারিগনোসা, এই বিভিন্ন কেসে আমরা পেনিসিলিন ইউজ করতে পারি। পেনিসিলিন বলতে আমরা কিন্তু সকল জিনিসকে বোঝাচ্ছি, যেমন অ্যান্টিসিউডোমোনাল পেনিসিলিন, এছাড়া নর্মাল পেনিসিলিন, তারপরে অ্যামাইনো পেনিসিলিন, এগুলো কিন্তু সবই বোঝাচ্ছি। তো মূলত এইগুলো কাজ করা হয়ে থাকে। এগুলো আসলে আমরা পড়তে আমাদের আয়ত্ত হবে। বাট আমি আমার প্রথমে বলবো যে প্রথম পড়াতে আমরা এগুলো মনে রাখতে পারি যে কোন ডিজিজে আমরা এগুলো আসলে ইউজ করে থাকি, এটা আমরা একটু আয়ত্ত করার চেষ্টা করবো আস্তে আস্তে। এছাড়া আমরা যখন একটা ব্যাকটেরিয়াল কভারেজ ক্লাস দেবো, সেই ব্যাকটেরিয়াল কভারেজের মধ্যে কিন্তু আমি একটা ব্যাকটেরিয়ার নাম লিখে আমি বলে দেবো যে এইটাতে কোন ধরনের ড্রাগ ইউজ করতে হয়। তো ওইটা বেশি ইফেক্টিভ আই থিঙ্ক। বাট এখানে যেহেতু পড়াচ্ছি, এই জন্য আর কি দেখা দিচ্ছে পাশাপাশি যে কোন ধরনের থেরাপিউটিক ইউজেস বা কোন ধরনের ডিজিজের আমরা
ডিজিজের ক্ষেত্রে আমরা এই পেনিসিলিনগুলো ইউজ করে থাকি, সেটা আমি এখানে দেখা যাওয়ার চেষ্টা করলাম আর কি। ঠিক আছে, এগুলো সম্পর্কে আমাদের মোটামুটি আইডিয়া আছে। এখন পেনিসিলিনের যখন আমি ক্লাসিফিকেশন পড়াইছিলাম, অবশ্যই আপনারা ফার্স্ট ক্লাস করে আসতে হবে, নাহলে কিন্তু আপনারা বুঝবেন না। এখন দেখেন পেনিসিলিন যেটা, পেনিসিলিন এর আরেকটা ক্লাসিফিকেশন ছিল যেমন অ্যামাইনো পেনিসিলিন। ঠিক আছে, স্ট্রাকচারালি একটু ডিফারেন্ট, যেমন আমি এখানে স্ট্রাকচার দেখাইছি, যেমন এখানে দেখানো হচ্ছে পেনিসিলিন নিউক্লিয়াস, সেফালোস্পোরিন, মনোব্যাকটাম নিউক্লিয়াস, সবার মধ্যে বিটাল একটা রিংটা কমন, বা তাদের মধ্যে একটু কারেকশন আছে আর কি, বিভিন্ন জায়গায় কারেকশন করা হয়েছে বিভিন্ন সময়ে। ঠিক আছে, এগুলো আমার একটু আগেও স্ট্রাকচার আমি দেখিয়েছি এগুলোর। এখন অ্যামাইনো পেনিসিলিনের মধ্যে আমার আশা করি মনে আছে যে আমাদের দুইটা অ্যান্টিবায়োটিক মূলত আমরা পড়াশোনা করবো এখানে, একটা হলো অ্যাম্পিসিলিন আর একটা হলো আমাদের অ্যামোক্সিসিলিন। একটা হলো অ্যাম্পিসিলিন আর একটা হলো আমাদের অ্যাম্পিসিলিন আর অ্যামোক্সিসিলিন। এখন এর মধ্যে মনে রাখতে হবে যে অ্যামাইনো পেনিসিলিনগুলো আবার একটু বেশি সংবেদনশীল কার প্রতি? বিটা ল্যাকটামেজের প্রতি, বিটা ল্যাকটামেজের প্রতি একটু বেশি সংবেদনশীল আর কি। মানে বিটা ল্যাকটামেজ থাকলে এগুলো কাজই করতে পারে না। এই জন্য আমরা কী করি, এই যে অ্যাম্পিসিলিন বা অ্যামোক্সিসিলিনের সাথে সবসময় কী ইউজ করি? বিটা ল্যাকটামেজ ইনহিবিটর ইউজ করে থাকি, যাতে বিটা ল্যাকটামেজ ইনহিবিটর প্রথমে ধ্বংস করতে পারে বিটা ল্যাকটামেজ এনজাইমকে, এবং যাতে অ্যাম্পিসিলিন এবং অ্যামোক্সিসিলিন সহজেই কাজ করতে পারে। এবং এখানে বলা হয়েছে দেয়ার অ্যাক্টিভিটি ক্যান বি এক্সপ্যান্ডেড বাই কম্বাইনিং দ্যাম উইথ বিটা ল্যাকটামেজ ইনহিবিটর সাজ এস ক্লাভিনোনিক অ্যাসিড। এখন এমন একটা প্রশ্ন আসতে পারে যে হুইচ ওয়ান ইজ বেটার, মানে আমরা মূলত অ্যামাইনো পেনিসিলিন যেগুলো আছে, অ্যাম্পিসিলিন বা অ্যামোক্সিসিলিন, এগুলো মূলত আমরা ওরালি খাই, আসলে ওরালি ইনজেস্টেড ট্যাবলেট হিসাবে পাওয়া যায়। তো কোনটা ভালো আর কি, মানে অ্যামোক্সিসিলিন ভালো নাকি অ্যাম্পিসিলিন ভালো? তো মোটামুটি অ্যামোক্সিসিলিনটা একটু বেশি প্রেফারেবল আর কি। কেন প্রেফারেবল? কারণ এটার যে ওরাল অ্যাবজর্পশন এটা খুব ভালো। আমরা জানি কোনো ট্যাবলেট যখন আমাদের শরীরের মধ্যে যায়, প্রথমে সেটা ডিসইন্টিগ্রেট হয়, তারপর রিজলিউশন হয়, তারপরে যেটা অ্যাবজর্পশন হয়। তো যার অ্যাবজর্পশন ভালো সে তাকে বেশি আমরা প্রেফার করবো অ্যাকচুয়ালি। যেটা কি ওরাল অ্যাবজর্পশন এটা একটু বেটার। ঠিক আছে, এখন অ্যাবজর্পশন যেহেতু বেটার, তার মানে কি এটা সহজেই প্লাজমা কনসেন্ট্রেশনকে রিচ করবে। এবং আমরা সবাই জানি প্লাজমা কনসেন্ট্রেশন আসলে কি, যে ড্রাগের যে কনসেন্ট্রেশন ইন প্লাজমা বা ব্লাডের মধ্যে, সেটা হলো প্লাজমা কনসেন্ট্রেশন, এটা সহজে রিচ করবে আর কি। এবং তার মানে এটা ভালো আর কি, যেহেতু অ্যাবজর্পশন ফাস্টার হবে, তো প্লাজমা কনসেন্ট্রেশন কী হবে? ফাস্টার হবে এবং বেশি হবে অ্যাকচুয়ালি। তো এই জন্য আর কি অ্যামোক্সিসিলিনকে আমরা বেটার করি আর কি। এছাড়া এটার জিআই যে প্রবলেমগুলো হয়, যেমন অনেক সময় আমাদের অনেকগুলো ওষুধ আছে, যেমন অ্যাম্পিসিলিন যে জিআই ট্র্যাক্টে বিভিন্ন সমস্যা দেখা যায়, যেমন ডায়রিয়া করতে পারে আর কি, অ্যাম্পিসিলিনের কিছু সাইড এফেক্ট থাকতে পারে। বাট এই অ্যাম্পিসিলিনের তুলনায় অ্যামোক্সিসিলিনের জিআই যে প্রবলেমগুলো আছে, যেমন ডায়রিয়া, এই জিআই প্রবলেমটাকে সেটা কম দেখায়, এই জন্য অ্যামোক্সিসিলিনটা ভালো আর কি। ঠিক আছে, এগুলোই তেমন একটা ইম্পর্টেন্ট ব্যাপার এগুলো আমাদের মনে রাখতে হবে। আর আরেকটা হলো ফুড, খাবারের আগে বা খাবারের পরে এটা নির্ভর করে না অ্যামোক্সিসিলিনের ক্ষেত্রে। তো ফুড ডাজন্ট ইন্টারফেয়ার অ্যামোক্সিসিলিন অ্যাবজর্পশন, যে খাবার কতটুকু আছে বা খাবার কখনো ইন্টারফেয়ার করে না অ্যামোক্সিসিলিনের অ্যাবজর্পশনকে, এই জন্য এটা মোর প্রিফারেবল দ্যান অ্যাম্পিসিলিন। আর এখানে বিটা ল্যাকটামেজ ইনহিবিটরের মধ্যে বিটা ল্যাকটামেজ ইনহিবিটর সম্পর্কে একটা প্যারা দেওয়া হয়েছে, যে বিটা ল্যাকটামেজ ইনহিবিটর কাকে ইউজ করি আমরা আসলে? মেইনলি আমরা মূলত ইউজ করে থাকি ক্লাভিনোনিক অ্যাসিড, সালভেক্টাম অ্যান্ড টজোভেক্টাম। হ্যাঁ, এখানে আমাদের এগুলোর কাজ আমরা বলছি, এগুলোর কাজ কি। এখন এখানে একটা লিমিটেশন আছে, লিমিটেশনটা হলো যে আমাদের কিছু ওল্ডার ইনহিবিটর, যেমন হলো আপনার ক্লাভিনোনিক অ্যাসিড বা সালভেক্টাম, হ্যাঁ, এবার টজোভেক্টাম, এগুলা মূলত প্লাজমিড বিটা ল্যাকটামেজের প্রতি সংবেদনশীল। আচ্ছা, এই জিনিসটা এক্সপ্লেন করার চেষ্টা করি। যেমন একটা ব্যাকটেরিয়া, সে ব্যাকটেরিয়া আর একটা এখানে একটা প্লাজমিড আছে, ইটস কল্ড প্লাজমিড। আমরা জানি যে প্লাজমিড হলো কি ব্যাকটেরিয়ার একটা সার্কুলার একটা ডিএনএ, আর এখানে তার মেইন ডিএনএ আছে, মেইন ডিএনএ বা মেইন আরএনএ। ঠিক আছে, এখন এই যে বিটা ল্যাকটামেজ তৈরি হয়, বিটা ল্যাকটামেজ এনজাইম, যেগুলো ব্যাকটেরিয়া তার নিজের ভালোর জন্য তৈরি করে, রেজিস্ট্যান্স করার জন্য তৈরি করে, অ্যান্টিবায়োটিক কাজ করতে না পারে এই জন্য তৈরি করে। এই বিটা ল্যাকটামেজ তৈরি হতে পারে দুই জায়গা থেকে। একটা হতে পারে যে প্লাজমিডের যে জিন আছে, প্লাজমিডের জিন, আমরা জানি জিন থেকেই আসলে সংকেত পায়, এবং সংকেতের মাধ্যমে তারা ডিএনএ থেকে আরএনএ থেকে প্রোটিন তৈরি করে, এবং প্রোটিনের মাধ্যমে তারা অ্যাকশনগুলো দেয়। তো মানে যদি প্লাজমিডের জিন থেকে বিটা ল্যাকটামেজ তৈরি হয়, তাকে আমরা বলতেছি প্লাজমিড বিটা ল্যাকটামেজেস। যেমন এখানে কি বলছে যে প্লাজমিড বিটা ল্যাকটামেজেস, যদি প্লাজমিড থেকে তৈরি হয়। প্লাজমিডের মধ্যে কি আছে? স্বল্পসংখ্যক জিন আছে। তো প্লাজমিডের মধ্যে যে জিনগুলো আছে, সেই জিনগুলো থেকে যদি বিটা ল্যাকটামেজ তৈরি হয়, তাকে আমরা বলতেছি প্লাজমিড বিটা ল্যাকটামেজেস। আর যদি এরকম হয় যে মেইন ডিএনএ যেটা আছে, সেই মেইন ডিএনএ থেকেই আমাদের বিটা ল্যাকটামেজ তৈরি হয়েছে, তো সেটাকে আমরা বলতে পারি এএমপিসি, ক্রোমোজোমাল বিটা ল্যাকটামেজ। তো সবচেয়ে বেশি ডেঞ্জারাস হলো এটা, এএমপিসি ক্রোমোজোমাল বিটা ল্যাকটামেজেস। ঠিক আছে, তো এখন ওই যে ওল্ডার যে ইনহিবিটর ইয়াগুলো আছে, বিটা ল্যাকটামেজ ইনহিবিটর, যেমন সালভেক্টাম, ক্লাভিনোনিক অ্যাসিড, এগুলো মূলত আমাদের এখানে কাজ করে না। এই যে আমাদের এই ওল্ডার যে ইনহিবিটরগুলো আছে, সেগুলো প্লাজমিডকে ধ্বংস করতে পারে, কিন্তু এএমপিকে ধ্বংস করতে পারে না। এই জন্য আমরা কী করি, কিছু নিউয়ার ভার্সন নিয়ে আসি। নিউয়ার ভার্সনের মধ্যে আছে অ্যাভিভেক্টম। এই অ্যাভিভেক্টম সহজেই
প্লাজমিডকে ধ্বংস করতে পারে, আবার হলো এমএপিসকে ধ্বংস করতে পারে। এই জন্য অ্যাভিভেক্টর মোর প্রিফারেবল দেন ওল্ডার যে ইনহিবিটরগুলো আছে ক্লাভিনোনিক অ্যাসিড বা সালভেক্টাম এগুলো থেকে আর কি। এটা আর কি বোঝাচ্ছি, এতটুকু ঠিক আছে। তো বিটালটামেজ ইনহিবিটর সম্পর্কে আশা করি বুঝতে পারছি। আরও কিছু পেনিসিলিন আছে, যেমন আমি বলছিলাম অ্যান্টিসিউডোমোনাল পেনিসিলিন। এই অ্যান্টিসিউডোমোনাল পেনিসিলিনের মধ্যে আছে পাইপারাসিলিন বা কার্বেনিসিলিন। তো এগুলো তেমন একটা ইউজ করা হয় না, আমেরিকাতে ইউজ করা হয় কিছু কিছু, আর আমাদের বাংলাদেশে তেমন একটা ইউজ করা হয় না। যেমন আমরা বেশ কিছু বাজারজাত ওষুধের মধ্যে দেখবো যে টাইকারসিলিন আর ক্ল্যাভুলিনেট এই দুটার মিক্সচার ইউজ করা হয়ে থাকে। ক্ল্যাভুলিনেট হলো আমাদের একটা বিটালটামেজ ইনহিবিটর, আর টাইকারসিলিন হলো আমাদের অ্যান্টিসিউডোমোনাল পেনিসিলিন। তো সেই ক্ষেত্রে এগুলো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এবং অ্যারোবিক এবং অ্যানারোবিক অর্গানিজমের প্রতি ভালোই কাজ করে। আর এছাড়া পাইপারাসিলিনকে ইউজ করা হয়ে থাকে ট্যাজোবেক্টামের সাথে, এবং এগুলো মূলত কাজ করে থাকে মিথিসিলিন সাসেপ্টিবল স্টাফিলোকোকাস অরিসের বিরুদ্ধে, এছাড়া হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, এছাড়া ইচ্ছা কোলাই বা ক্ল্যাপসিলা স্পেসিসের বিরুদ্ধে কাজ করে থাকে। ঠিক আছে, এগুলো তেমন একটা ইউজ করা হয় না এখন, আগে ইউজ করা হতো বেশি। দেন আমরা আরও কিছু ইউজ করতে পারি, যেমন স্যাফালোস্পোরিন। স্যাফালোস্পোরিনের অনেক বেশি ইউজ আছে স্যাফালোস্পোরিন। তো এগুলো অনেক কিছু বলা যায় চাইলে, বাট এগুলো আমরা ব্যাকটেরিয়াল কাভারেজের মধ্যে বলবো। স্যাফালোস্পোরিনের 4টা জেনারেশন আছে। একটা হলো ফার্স্ট জেনারেশন, মূলত আর কি ইউজ করে থাকি, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, আর হলো ফোর্থ জেনারেশন। তো আমাদের যে ইয়াগুলো আছে আমাদের ফার্স্ট এবং সেকেন্ড জেনারেশন, এই দুইটা মূলত কাজ করে থাকে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে, কাজ করে থাকে। আর থার্ড জেনারেশন আর ফোর্থ জেনারেশন যেটা আছে, এটা মূলত কাজ করে থাকে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে। এর মানে এই না যে গ্রাম পজিটিভ করলে গ্রাম নেগেটিভ একদমই করবে না, গ্রাম নেগেটিভ কিছু করবে, বাট মেইনলি গ্রাম পজিটিভ। আর থার্ড জেনারেশন অ্যান্ড ফোর্থ জেনারেশন মেইনলি গ্রাম নেগেটিভের বিরুদ্ধে তারা কাজ করে থাকে। এবং স্যাফালোস্পোরিনের যে ক্লাসিফিকেশনগুলো আছে, এগুলো অলরেডি আমি আলোচনা করেছি ক্লাসে, তো সেগুলো সম্পর্কে আশা করি সবারই ধারণা আছে। ঠিক আছে, এগুলো ডোজ আমি এখানে ইচ্ছা করে পড়াচ্ছি না, কারণ এইগুলো ডোজ নিজেরাই পড়ে নেওয়া যায়, বাট এখানে এগুলো পড়লে ক্লাসটা বোরিং হয়ে যেত। তো স্যাফালোস্পোরিন অনেক বেশি ইউজ করা হয়ে থাকে, এবং স্যাফালোস্পোরিনের ব্যাকটেরিয়াল কাভারেজ সম্পর্কে আমরা আরও সামনে আলোচনা করব। তো এর মধ্যে আমরা সামনে যাই, এবার আরও সামনে আমরা একটু পড়ি। এখানে 8টা জিনিস পড়ানো যায়, এক মিনিট, এখানে ছোটো করে লেখানো যায় এটাকে। ঠিক আছে, এখানে 8টা জিনিস পড়ানো যায়, সেটা হলো যে আনটুয়ার্ড ইফেক্ট অফ পেনিসিলিন। আনটুয়ার্ড ইফেক্ট অফ পেনিসিলিন। এখানে আমরা এক মিনিট, আনটুয়ার্ড ইফেক্ট অফ পেনিসিলিন বলতে কোনটা অপ্রত্যাশিত প্রভাব আর কি পেনিসিলিনের, তো সেটা আমরা এখানে এক্সপ্লেন করতে পারি। সেটা হলো যে হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন। এখন এটা একটু বুঝতে হবে আমাদেরকে। আমরা জানি যে পেনিসিলিনের মধ্যে, সহজভাবে বোঝানোর চেষ্টা করি, আমাদের যে পেনিসিলিনের মধ্যে পেনিসিলিনের মূল উপাদানই হলো বিটা ল্যাকটাম রিং। পেনিসিলিনের মূল উপাদানই কি? পেনিসিলিনের মূল উপাদানই হলো বিটা ল্যাকটাম রিং আছে, কি মোটামুটি এরকম আগে বিটা ল্যাকটাম রিং আছে। এখন এই বিটা ল্যাকটাম রিং সহজেই কিন্তু আমাদের শরীরের মধ্যে আইসা ওপেন হয়ে যায়, বিভিন্নভাবে ওপেন হতে পারে। আমাদের শরীরের মধ্যে আইসা হতে পারে যে সেটা ট্রান্সপেপটাইডিস এনজাইমের সহায়তায় ওপেন হয়ে গেছে, বা বিভিন্ন কারণে ওপেন হতে পারে, ইজিলি ওপেন হয়ে যায়। এবং ইজিলি ওপেন হওয়ার ফলে তারা কি তৈরি করে? তারা কিছু হ্যাপটেন ফর্ম করে। আর হ্যাপটেন কি? হ্যাপটেন আসলে কিছু স্মল মলিকিউল, আসলে কি কিছু স্মল মলিকিউল, হ্যাঁ। এগুলোর কাজ আসলে কি আমি বলতেছি যে আমাদের যে বিটা ল্যাকটাম রিংটা আছে, সেই বিটা ল্যাকটাম রিং সহজে ওপেন হয়ে যায়। ওপেন হওয়ার কারণে কিছু হ্যাপটেন ফর্মেশন করে। এখন হ্যাপটেনগুলো আসলে কি কিছু স্মল মলিকিউল, যেগুলা আমাদের বাইন্ড করতে পারে, বাইন্ডস উইথ প্লাজমা প্রোটিন, যেমন অ্যালবুমিন, গ্লোবিউলিন এগুলো বাইন্ড করার পরে তার তৈরি করা হলো হ্যাপটোন প্লাজমা প্রোটিন কমপ্লেক্স, এটা বাইন্ড করে। এখন এই যে বাইন্ড করলো, তখন আমাদের শরীরে যে ইমিউনো সিস্টেম, আমার সবাই মোটামুটি ধারণা আছে এগুলো সম্পর্কে আশা করি। সেই ইমিউনো সিস্টেম আমাদের যে যেমন সেল মেডিয়েটেড ইমিউনো সিস্টেম বা হিউম্যান ইমিউনো সিস্টেম, তখন এগুলো কিন্তু আমাদের যে অ্যাডাপটিভ ইমিউনো সিস্টেম আছে, সেগুলো কি এটাকে রিকগনাইজ করতে পারে না, চিনতে পারে না। ও বলতেছে এটা কোত্থেকে আসলো, এটা তো আমার বডির না। কীভাবে হলো? আমাদের বিটা ল্যাকটাম রিং ইজিলি ওপেন হওয়ার কারণে সেটা ভেঙে যাবে, রিডিউসড হয়ে যাবে। হওয়ার পরে তারা কিছু ক্ষুদ্র মলিকুল তৈরি করবে। এগুলোকে আমরা কী বলতেছি? একত্রে হ্যাপটেন ফর্মেশন। এই হ্যাপটেনগুলো বাইন্ড করে ফেলবে প্লাজমা প্রোটিনের সাথে। বাইন্ড করার পরে তারা একটা কমপ্লেক্স তৈরি করবে, প্লাজমা প্রোটিন কমপ্লেক্স। করার পরে এইগুলোকে আমার শরীরে চিনতে পারবে না, ভাববে যে এগুলো তো ফরেন অ্যান্টিজেন। এগুলো কীভাবে? এগুলোকে ভাবলো বিদেশি মলিকুল, যে এগুলো হলো ফরেন অ্যান্টিজেন।
তো তৎক্ষণাৎ এই ফরেন অ্যান্টিজেনের বিরুদ্ধে তারা কী তৈরি করবে, তারা একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলবে, এটাকে আমরা বলে থাকি অ্যান্টিবডি। তারা কী তৈরি করবে, তারা অ্যান্টিবডি, আমাদের শরীর কী তৈরি করবে, অ্যান্টিবডি তৈরি করবে। কী মাধ্যমে, আমরা বলে থাকি ইমিউন সিস্টেমের মাধ্যমে। কোন ইমিউন সিস্টেম, ইটস কল্ড হিউমোরাল ইমিউন সিস্টেম, ঠিক আছে। হিউমোরাল ইমিউন সিস্টেম এগুলো আমরা পড়বো আশা করি আস্তে আস্তে, ঠিক আছে, অনেকে জানার কথা অলরেডি। তো হিউমোরাল ইমিউন সিস্টেমের মাধ্যমে তারা কী তৈরি করবে, অ্যান্টিবডি তৈরি করবে। তখন এই অ্যান্টিবডিগুলো এই ফরেন অ্যান্টিজেনগুলোকে ডিস্ট্রয় করে দিবে। এবং অ্যান্টিবডি দুই রকমের হয়, একটা হলো প্লাজমা সেল কিছু তৈরি করবে, অ্যান্টিবডি দুই রকমের, প্লাজমা আর মেমোরি সেল। তো এই প্লাজমা সেল দিয়ে তারা কী তৈরি করবে, প্লাজমা সেল দিয়ে তারা মেরে ফেলবে এগুলোকে, মানে ডিস্ট্রয়টা করবে হলো প্লাজমা সেল দিয়ে। আর এই মেমোরি সেলের মধ্যে তারা কী করবে, তারা জমা করে রাখবে, স্মৃতিতে জমা করে রাখবে যে এক সময় আমার শরীরের মধ্যে এই ফর্মেশন, এই মলিকুলটা ঢুকছিল, এটাকে মেমোরিতে সেভ করে রাখলাম, যদি কখনো আবার ঢুকে তাহলে আমি তৎক্ষণাৎ মেরে ফেলতে পারবো এটাকে, ঠিক আছে। এখন তুমি যদি পরের বার আবার পেনিসিলিন খাও, তুমি তো জানো এটা হচ্ছে, তো পরের বার আবার যদি পেনিসিলিন খাও, তোমার কী করবে, তোমার শরীরে যে মেমোরি সেলের মধ্যে কি অ্যান্টিবডি তৈরি হয়ে আসে না, তো ডিরেক্টলি ভাববে যে বিটাল অ্যাটম অ্যান্টিবায়োটিক, ওই যে বিটাল অ্যাটম রিং আছে, ওই যে বিটাল অ্যাটম রিং যেটা আমাদের হ্যাপটেন তৈরি করছিল, ডিরেক্টলি যে অ্যাটাক করে ফেলবে। অ্যাটাক করে ফেললে তখন তোমার শরীরের মধ্যে কিছু হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন দেখা দিবে বা কিছু সাইড ইফেক্ট দেখা দিবে, যেমন তোমার শরীরে যেবার র্যাশ উঠবে, র্যাশ, যেন আর তো কিছু র্যাশ বা আর্টিকারিয়া, যেমন এটা স্কিন প্রবলেম, তারপর কিছু আছে অ্যানাফাইল্যাক্সিস, ঠিক আছে, অ্যানজিওএরিমা, এরকম কিছু হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন দেখা দেবে। এটা হলো আনটুয়ার্ড ইফেক্ট, যে পেনিসিলিনের কিছু অপ্রত্যাশিত সমস্যা দেখা দিতে মাঝে মাঝেই পারে, ঠিক আছে। এটা একটা আনটুয়ার্ড ইফেক্ট অফ পেনিসিলিন ফর্মেশন। আশা করি ব্যাপারটা বুঝতে পারছি, ঠিক আছে, এগুলো সম্পর্কে আমি আশা করি বুঝতে পারছি। এবার আমি আরেকটু সিম্পল আলোচনা করি কিছু ব্যাপার স্যাপার নিয়ে, সেটা হলো যে গ্লাইকোপেপটাইডস, এটাও কিন্তু একটা সেলো সিনথেসিস ইনহিবিটর এবং এটাও কিন্তু একটা পেপটিডোগ্লাইকান সিনথেসিসকে হ্রাস করে, বাট এর মেকানিজম একটু ডিফারেন্ট মেকানিজমটা। দেখো কীভাবে ডিফারেন্ট, আমি যদি বলি যে আমাদের কী ছিল বলতো, এখানে আমাদের এরকম ছিল না যে ন্যাম ন্যাগ এরকম ছিল না, এপাশেও কী ছিল, ন্যাম ন্যাগ। এখন আমি যে একটু জুম করলাম, টার্মিনাল যে প্রান্তটা আছে, ধরো ন্যাম ন্যাগ বলতে তো একদম টার্মিনাল যে প্রান্ত, মানে প্রান্তীয় যে অংশটা আছে না, সেই প্রান্তীয় অংশটি জুম করতে চাই, আমি এই অংশটি জুম করতে চাই। তো যখন জুম করলে কী হবে, এরকম হবে না, এই যে এরকম একটা অংশ পাবা তুমি ন্যামের, এখানে তুমি আরেকটা অংশ পাবা ন্যামের আর কি, হ্যাঁ। তো এরকম ন্যামটা কোনো থাকবে, তো এই কোনটা ন্যাম আর কি, প্রান্তীয় অংশকে আমি জুম করছি, টার্মিনাল যে প্রান্তটা আছে। তো দেখা যায় এই যে তাদের মধ্যে যে গ্লাইসিন ব্রিজটা হয়, এটা কি বন্ধনের মাধ্যমে হয়, পেপটাইড বন্ধনের মাধ্যমে। পেপটাইড বন্ধন আশা করি জানি, পেপটাইড বন্ড এভাবে তৈরি হয়, এরকম অক্সিজেন এবং NH মলিকুল এভাবে পেপটাইড বন্ড তৈরি হয়, না, অ্যামাইনো অ্যাসিড এবং অ্যামাইনো অ্যাসিডের মধ্যে বন্ড তৈরি হয়। তো অ্যামাইনো অ্যাসিড এবং অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কোন বন্ড তৈরি হয়, পেপটাইড বন্ড তৈরি হয়। তখন সেক্ষেত্রে দেখা যায় এই যে এই মলিকুলের, ধর কার্বক্সিলিক অ্যাসিড, এই মলিকুলের অ্যামিন গ্রুপ NH3, আশা করি বুঝতে পারছি, এদের মধ্যে কী তৈরি হয়, গ্লাইসিন ব্রিজটা তৈরি হয়। আমি একটু সামারি করে দেখো, এখানে যখন আমরা পড়তেছিলাম যে এখানে যখন যে তৈরি হইতেছিল যে এই যে ডি অ্যালানিনের সাথে আর হলো এই যে গ্লাইসিনের মলিকুল, এই যে এই বন্ডটা কালো বন্ডের নাম কি, এই নামটি হলো পেপটাইড বন্ড। এই নামটা কি, পেপটাইড বন্ড। এটা কীভাবে তৈরি হয়েছে, এটা তৈরি হয়েছিল যে COO আর NH3 বন্ধনের মাধ্যমে, ওটাই বলতেছে আর কি, ঠিক আছে। এই জিনিসটা আমি এটাই বলতেছি যে COO মাইনাস আর হলো কি NH3, এর মাধ্যমে তাদের ব্রিজটা তৈরি হয়। তো এখন এই যে গ্লাইকোপেপটাইডসের মধ্যে কি আছে মনে আছে, ভ্যাঙ্কোমাইসিন। এই ভ্যাঙ্কোমাইসিন বাইন্ড করে কার সাথে, এই ভ্যাঙ্কোমাইসিন বাইন্ড করে হলো এই কার্বক্সিলিক অ্যাসিডের প্রান্তের সাথে, এভাবে বাইন্ড করে ভ্যাঙ্কোমাইসিন। বাইন্ড করার ফলে তখন বাইন্ড করার কারণে এই কার্বক্সিলিক অ্যাসিড এর সাথে এই যে অ্যামোনিয়ামের যে একটা বন্ড আছে, সেই বন্ডটা ব্রেক হয়ে যায়, ঠিক আছে। এটাকে সে ডিস্ট্রয় করে ফেলে, যার ফলে পেপটিডোগ্লাইকান সিনথেসিস সামনে আর প্রসেস করতে পারে না। তারপর কি হয়, ব্যাকটেরিয়ার ইন্টিগ্রিটি নষ্ট হয়ে যায়, পানি ঢুকে ব্যাকটেরিয়া মারা যায়। তার মানে টার্মিনাল প্রান্তে ভ্যাঙ্কোমাইসিন অ্যাড করার কারণে কার্বক্সিলিক অ্যাসিড এবং অ্যামিনোর মধ্যে যে পেপটাইড বন্ড, এটা ডিস্ট্রয় হয়ে যায় এবং তোমার ব্যাকটেরিয়া মারা যায়। এটা সুবিধা হলো, গ্লাইকোপেপটাইড আমাদের সবচেয়ে বেশি ইউজ করা হয়ে থাকে মার্সা রিলেটেড ডিজিজের মধ্যে। মার্সা মানে হলো মেথিসিলিন রেজিস্ট্যান্স স্টেফিলোকক্কাস অরিস, এরকম কিছু ব্যাকটেরিয়া কর্তৃক ডিজিজ। এগুলার মেন হলো, এখানে একটা মেকাজিন থাকে। আমি একটু বলি, এখানে কি থাকে, একটা মেকা নামে একটা জিন থাকে, মেকাজিন। এই মার্সার মধ্যে কি থাকে, মেকাজিন থাকে। এগুলো আমরা পড়বো ডিটেলস ব্যাকটেরিয়া রেজিস্ট্যান্সের মধ্যে। এই মার্সা এমন একটা ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়া কি তৈরি করতে পারে, তার মধ্যে কি আছে, মেকাজিন আছে। এই মেকাজিন তৈরি করতে পারে বিটা ল্যাকটামেজ, হাইলি স্ট্রং বিটা ল্যাকটামেজ তৈরি করতে পারে, যার কারণে কোনো ধরনের বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক তেমন একটা কাজ করতে পারে না এই বিটা ল্যাকটামেজের উপস্থিতিতে, তাই না, মার্সার বিরুদ্ধে। তখন সেক্ষেত্রে আমরা এই ভ্যাঙ্কোমাইসিন ইউজ করে থাকি। এই ভ্যাঙ্কোমাইসিন যেটা আছে, সেই ভ্যাঙ্কোমাইসিন সহজেই এই জিনিসটাকে ওভারকাম করে সহজেই মার্সা রিলেটেড যে ডিজিজগুলো আছে, হ্যাঁ, এই ব্যাকটেরিয়া রিলেটেড যে ডিজিজগুলো আছে, সেই ডিজিজগুলোর প্রতি তারা কাজ করতে পারে। আশা করি বুঝতে পারছি যে কীভাবে আমাদের মানে আমরা দেখবো যে বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক যেগুলো আছে, পেনিসিলিন বা অ্যামাইনো পেনিসিলিন, এগুলো মার্সার বিরুদ্ধে একটু কাজ করতে পারে না তেমন একটা, কারণ এগুলো হাইলি বিটা ল্যাকটামেজ অ্যান্টিবায়োটিক হিসাবে দেখাচ্ছি কিনা।
এটা এখানে দেখানো হয়নি, এটা আগে দেখাছিলাম আর কি আমি। যাই হোক, তো এগুলো এইভাবে কাজ করে থাকে অ্যাকচুয়ালি। এবার হলো আইসোনাইজের, এটা অনেকটা সেলুলার সিনথেসিস ইনহিবিটর কাজ করে থাকে, বা এটা ডিফারেন্ট। কারণ ডিফারেন্ট হলো এই অর্থে, আমরা যখন টিউবারকুলোসিস পড়বো তখন আমরা দেখবো এটা। আমরা জানি টিউবারকুলোসিস বা যক্ষা যে হয় সেটা কোন ব্যাকটেরিয়ার কারণে হয়? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এখন এই যে মাইকোব্যাকটেরিয়াম, তবে এটা কিন্তু আর নর্মাল গ্রাম পজিটিভ বা গ্রাম নেগেটিভের মতো না। এটার যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা তৈরি হয়ে থাকে মাইকোলিক অ্যাসিড দিয়ে। কী দিয়ে তৈরি হয়ে থাকে? মাইকোলিক অ্যাসিড দিয়ে। এটা কী দিয়ে তৈরি হয়ে থাকে? মাইকোলিক অ্যাসিড দিয়ে। কী তৈরি হয়ে থাকে? মাইকোলিক অ্যাসিড দিয়ে। আমরা জানি যে আমাদের গ্রাম পজিটিভ বা গ্রাম নেগেটিভ যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো তৈরি হয়ে থাকে আমাদের পেপটিডোগ্লাইকান দিয়ে, আর এইগুলো তৈরি হয়ে থাকে মাইকোলিক অ্যাসিড দিয়ে। এখন এই মাইকোলিক অ্যাসিড তৈরি করে কে? এই মাইকোলিক অ্যাসিড তৈরি করে হলো মাইকোলিক অ্যাসিড সিনথেসিস নামে একটা এনজাইম। কি তৈরি করে? মাইকোলিক অ্যাসিড সিনথেসিস নামে একটা এনজাইম। এটা কি তৈরি করে? এটা প্রচুর পরিমাণে মাইকোলিক অ্যাসিড তৈরি করে। প্রচুর পরিমাণে কি তৈরি করে? মাইকোলিক অ্যাসিড। এগুলো কি? মাইকোলিক অ্যাসিড। এগুলো হলো মাইকোলিক অ্যাসিড। এবং এগুলো তৈরি করার মাধ্যমে তারা কি তৈরি করে? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামে যে ব্যাকটেরিয়াটা আছে তাদের যে মেমব্রেন ইন্টিগ্রিটি সেটা বজায় রাখে। এই যে আইসোনাইজেট আমরা ইউজ করে থাকি যখন আমাদের লেটেন্ট টিবি বা টিবিতে আমরা ইউজ করি, টিবির ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি যে আইসোনাইজেট। এইটা কি করে? এই যে মাইকোলিক অ্যাসিড সিনথেটেস যে এনজাইমটা আছে সেটাকে ডিস্ট্রয় করে দেয়, মানে ব্লক করে দেয়। ব্লক করার কারণে কি হবে? এই যে আমাদের মাইকোলিক অ্যাসিড তৈরি হতে পারবে? তৈরি হতে পারবে না। আর যদি মাইকোলিক অ্যাসিড তৈরি না হয় তাহলে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের যেই সেল মেমব্রেন সেটা কিন্তু ডিস্ট্রয় হয়ে যাবে। আর সেটা যদি ডিস্ট্রয় হয়ে যায় তাহলে কিন্তু মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস মারা যাবে এবং যক্ষা থেকে নিস্তার পাওয়া যাবে। তবে আইসোনাইজার কিন্তু এভাবে কাজ করে থাকে। আসলে ব্যাপারটা বুঝতে পারছি, যদি এটা মানে এটার সাথে রিলেটেড এই জন্য আমি কি পড়া দেওয়া হলো আর কি। ঠিক আছে, আসলে ব্যাপারগুলো বুঝতে পারছি যে গ্লাইকোপেপটাইডস কীভাবে কাজ করে, আইসোনাইজার কীভাবে কাজ করে, এগুলো সম্পর্কে আমাদের আর কোনো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, তো এগুলো সম্পর্কে আমরা পড়াশোনা করবো। ঠিক আছে, সেলুলার সিনথেসিস ইনহিবিটর বা আমাদের বিক্রিয়াটা অ্যান্টিবায়োটিকের যে মেকানিজমগুলো আসলে আমরা বুঝতে পেরেছি এবং কীভাবে এগুলো কাজ করে সেগুলো সম্পর্কে আমাদের সম্মুখ ধারণা হয়েছে। তারপর যদি কোনো জায়গায় সমস্যা থাকে আমরা অবশ্যই কমেন্ট করবো এবং সেক্ষেত্রে আমরা সেগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।